এই যে শুনছেন, বলছিলাম এখান থেকে নাজিমউদ্দিন সাহেবের বাড়িটা কত দূর একটু বলতে পারবেন? আমার প্রশ্নটা শুনে নাসিবগঞ্জের ছোট্ট স্টেশনটির সামনে দাঁড়িয়ে থাকা গরুর গাড়ির চালকটি আমার দিকে একবার চোখ তুলে তাকালেন। তারপর প্রায় কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি কি অবিনাশ সান্যাল? কলকাতা থেকে আসছেন? হ্যাঁ মানে আসুন, গাড়িতে উঠে পড়ুন। নাজিমউদ্দিন সাহেব আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন। সন্ধ্যার আবছা অন্ধকারে আমি এক মুহূর্তের জন্য কি যেন ভাবলাম। তারপর আর অপেক্ষা না করে চট করে উঠে পড়লাম গরুর গাড়িতে। নাসিবগঞ্জে আমার আসার কথা আমি পরশু রাতেই চিঠি লিখে নাজিমউদ্দিন সাহেবকে জানিয়েছিলাম। সেই চিঠি হয়তো আজ সকালেই ওনার কাছে পৌঁছেছে। সেজন্যই ভদ্রলোক আগে থেকেই আমার জন্য স্টেশনে একটি গরুর গাড়ি ঠিক করে রেখেছেন, যাতে গ্রামে পৌঁছতে আমার বিশেষ অসুবিধা না হয়। একজন সহশিক্ষকের প্রতি ওনার এই আপ্যায়ন সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি অবিনাশ সান্যাল, আসলে কলকাতারই ছেলে, তবে কলকাতা ছেড়ে আমার এই সুদূর গাঁয়ে আসা একটি সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের অঙ্ক শিক্ষক হিসেবে। সেই স্কুলেরই প্রধান শিক্ষক হলেন নাজিমউদ্দিন সাহেব। কলকাতায় যেদিন প্রথম আমি আমার চাকরির নিয়োগপত্রটি পেলাম, সেদিন তো মাথায় রীতিমতো বাজ ভেঙে পড়েছিল। কলকাতা থেকে এত দূরে এমন অচেনা অজানা জায়গায় আমি এসে থাকবো কি করে? এই নিয়ে আমার ও আমার বিধবা মায়ের চিন্তার শেষ ছিল না। ঠিক সেই সময় ওই চিঠি পাওয়ার দুদিনের মাথায় আরেকটি চিঠি আসে, নাজিমউদ্দিন সাহেবের চিঠি। চিঠিতে তিনি জানান, ওপরের মহল থেকে অনেক কষ্টে উনি আমার ঠিকানা জোগাড় করে ওই চিঠি লিখেছেন। গ্রামে গিয়ে থাকা খাওয়া নিয়ে আমি যেন চিন্তা না করি, ওখানে থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব নাকি ওনার। আমি যেন শুধু গ্রামে আসার একদিন আগে ওনাকে জানিয়ে দিই, তাহলে উনি নিজেই সবটার ব্যবস্থা করে রাখবেন। অতঃপর আর কি, শুভ দিন দেখে রওনা দিলাম এবং আজ সন্ধ্যা 6:40 নাগাদ এই গ্রামের মাটিতে প্রথম পদার্পণ করলাম। এর আগে আমি জীবনে কখনো গরুর গাড়ি ছড়িনি, তবুও কেন জানি না মনে হচ্ছে এই গরুর গাড়িটি বেশ ভালোই গতিতে চলছে। গ্রামের পথ এবড়ো খেবড়ো, মাঝে মধ্যেই গাড়িটা দুলে দুলে উঠছে। গ্রামে গঞ্জে এমনিতেই সন্ধে নাকি ঝুপ করে নামে শুনেছি, আজ তা একেবারে সচক্ষে প্রত্যক্ষ করা গেল। এখানে নাসিবগঞ্জের স্টেশনে এসে যখন নেমেছি, তখনও বাইরে একটা আবছা আলো ছিল, কিন্তু এখন যতদূর চোখ যায় শুধু অন্ধকার আর অন্ধকার। সূর্যাস্তের শেষ আলোটুকুও কখন যেন এই অন্ধকার সম্পূর্ণরূপে শুষে নিয়েছে, আর তারপরেই সারা গ্রামের উপর বিস্তার করেছে তার করাল ছায়া। আজ সম্ভবত অমাবস্যা, তাই আকাশে চাঁদও নেই, ফলে অন্ধকারটাকে যেন আরো বেশি ঘনীভূত বলে মনে হচ্ছে। গরুর গাড়ির চালকটির হাতে একটা টিমটিমে লণ্ঠন। ওই লণ্ঠনের মৃদু আলোতেই পথ খুঁজে খুঁজে গাড়ি টানা গরুগুলো সব এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। দুই ধারে বিশাল বিশাল অন্ধকারে ঢাকা ধানক্ষেত, আর তার মাঝখানের এই ছোট্ট রাস্তাটি ধরে আমরা এগিয়ে চলেছি আদিম অন্ধকারের পেটের ভিতর। মাঝে মাঝেই লণ্ঠনের টিমটিমে আলোয় রাস্তার ধারের বিশাল বিশাল গাছ বা দু একটি মনুষ্য মূর্তি বা কখনো গরু ছাগলের অবয়ব ফুটে উঠছে। এরই মধ্যে হঠাৎ একটা জিনিস চোখে পড়ল। আমাদের গাড়িটা চলতে চলতে একটা বিশাল বট গাছের সামনে যখন প্রায় এসেই পড়েছে, তখনই হঠাৎ লণ্ঠনের আলোয় আমি একটা জন্তুকে ঠাউর করলাম। গাছেরই তলায় দাঁড়ানো জন্তুটাকে প্রথমে চিনতে না পারলেও একটু পরেই বুঝতে পারলাম ওটা আসলে আর কিছুই নয়, একটা বেশ বড় সড়ো প্রকাণ্ড ঘোড়া। লণ্ঠনের নিভু নিভু আলোয় যতটুকু দেখলাম তাতে মনে হলো ঘোড়াটার রং মিশমিশে কালো। ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে ঘোড়াটা যেন তাকিয়ে আছে আমাদেরই দিকে। এই নিশ্ছিদ্র অন্ধকারে ওর চোখ দুটো জ্বলছে আগুনের ভাটার মতো। জন্তুটার দিকে এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকার সময়
হঠাৎ করেই যেন মনে হলো ওটাও আমার দিকে একই রকম ভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কথাটা মনে হওয়া মাত্রই তৎক্ষণাৎ আমার সারা গায়ের লোমকূপগুলো খাড়া হয়ে গেল। পরের মুহূর্তে আবার নিজেই নিজেকে আশ্বাস দিলাম, রাতের বেলায় অধিকাংশ জীবজন্তুর চোখই জ্বলজ্বল করে, ও নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। গরুর গাড়িটি ঘোড়াটাকে পেরিয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত আমি পিছন ফিরে ওই দিকেই তাকিয়ে থাকলাম। একসময় ঘোড়াটার প্রকাণ্ড অবয়ব অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। শুধু দূর থেকে মিশমিশে অন্ধকারের মধ্যে দেখা যেতে লাগলো আগুনের মতো জ্বলন্ত দুটো চোখ। তারপর একসময় রাস্তাও বাঁক নিল, জ্বলন্ত চোখ দুটিও অন্ধকারের বুকে মিশে একেবারে বিলীন হয়ে গেল। সেটিকে আর দেখা গেল না। আমি যখন নাজিমউদ্দিন সাহেবের বাড়ি পৌঁছলাম তখন ঘড়িতে সময় রাত 8:30। নাজিমউদ্দিন সাহেব বেশ খাতির আপ্যায়ন করে আমাকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। আরে অবিনাশ বাবু, আসুন আসুন। আপনার জন্য আলাদা একটা ভাড়া ঘর আমি দেখে রেখেছি, একটা ছোকরাও ঠিক করে রেখেছি, আপনার সব কাজ করে দেবে। ওকে দিয়ে আমি এর মধ্যেই ওই বাড়িটা যতটা সম্ভব পরিষ্কার করিয়ে নিয়েছি, বাকি আপনি দেখে নেবেন, কেমন? আরে আপনি এত কিছু করছেন কি বলে যে। না না, এতে আর কি আছে। আচ্ছা, বাকি কথা কাল হবে। এখন আপনি ক্লান্ত, হাত মুখ ধুয়ে নিন, খাওয়া দাওয়া করুন। ভাড়া ঘর যেটা বলেছিলেন একেবারে সেখানে উঠলেই তো। সে কাল হবে, এখন অনেক ধকল গেছে আপনার, এখন বিশ্রামের প্রয়োজন। রাতও তো হয়ে গেল অনেকটাই। আমি ঠিক ব্যবস্থা করে নেব, অসুবিধে হবে না। না না, সে হয় নাকি? এত রাতে কিভাবে কি ব্যবস্থা করবেন? শুনুন, আজকের রাতটা অন্তত আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করুন, কাল সকালেই না হয় ওই বাড়িতে গিয়ে উঠবেন। আমি আর মানা করলাম না ওনার প্রস্তাবে। সারাদিনের যাতায়াতে সত্যিই যথেষ্ট ধকল গেছে, শরীরের সত্যিই বিশ্রামের প্রয়োজন। রাত্রে নাজিম সাহেবের বাড়িতেই খাওয়া দাওয়া সারলাম। ওনার স্ত্রী আগে থেকেই একটা ঘরে আমার শোয়ার ব্যবস্থা করে রেখেছিলেন। সেই ঘরে গিয়েই আমি বিছানায় গা এলিয়ে দিলাম, আর রাজ্যের ঘুম যেন তৎক্ষণাৎ উড়ন্ত পরীদের মতো আমার দু চোখে জাঁকিয়ে বসল। শুধু ঘুমিয়ে পড়ার আগে আমার দু চোখে ভেসে উঠল নিশ্ছিদ্র অন্ধকারে দাঁড়িয়ে থাকা মিশমিশে কালো সেই ঘোড়াটার আগুনের মতো জ্বলন্ত দুটো চোখ। আচ্ছা, ঘোড়াটা কি আমার দিকেই তাকিয়েছিল? কিন্তু কেন? আর বেশি ভাবতে পারলাম না। ঘুমপরীরা আমায় টেনে নিয়ে চলল স্বপ্নের দেশে। পরের দিন দেখা গেল নাজিম সাহেব আমার জন্য বেশ ভালো দেখেই একটা একচালা ঘর বেছে রেখেছেন। যে ছেলেটিকে আমার দেখাশোনা করার জন্য রেখেছেন তার নাম ইরফান। এই গ্রামেরই ছেলে। ক্লাস 8 পাশ করার পর আর পড়াশোনা করেনি। এখন লোকের বাড়িতে দুবেলা কাজ করেই ওর পেট চলে। ইরফান ছেলেটির বয়স আন্দাজ 15-16। ছিপছিপে দোহারা গড়ন, মুখের মধ্যে এখনো কৈশোরের সারল্য। ইরফান আমার ঘর পরিষ্কার করে দেবে, আমার প্রয়োজনীয় জিনিসপত্র দোকান বাজার থেকে এনে দেবে এবং সবচেয়ে বড় কথা, ও আমায় রেঁধে বেড়ে খাওয়াবে। প্রথম দিকে ইরফানের রান্না করা খাবারের গুণাগুণ সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ থাকলেও আজ সকালবেলা ওর হাতের রান্না খেয়ে সেই সন্দেহ ঘুচে গেল। সুদূর কলকাতায় মায়ের হাতের অপূর্ব সব রান্না ছেড়ে এসে এই প্রত্যন্ত গ্রামে অন্তত অখাদ্য কুখাদ্য খেয়ে যে দিন কাটাতে হবে না, এই ভেবেই একটা পরম শান্তি অনুভব করলাম। এরপর দেখতে দেখতে 3 দিন কেটে গেল। কথায় কথায় ইরফানের কাছ থেকেই জানতে পারলাম এই নসিবগঞ্জের অধিকাংশ অধিবাসী নাকি মুসলিম। 2-1 ঘর হিন্দুও বসবাস করে বটে, তবে তারা কেউই এখানকার আদি বাসিন্দা নয়। পাশের গ্রামগঞ্জ থেকে ভিটে মাটি খুইয়ে এই গাঁয়ে এসে বসত করা শুরু করেছে। এই গাঁয়ের অধিকাংশ জমি নাকি ইকবাল খাতুন নামের কোনো ধনী ব্যবসায়ীর সম্পত্তি।
এই ইকবাল সাহেব প্রচণ্ড ধনী হলেও এমনিতে নাকি খুব দান ধ্যানশীল মানুষ। গ্রামের মানুষদের বিপদে আপদে তিনি সর্বদা পাশে গিয়ে দাঁড়ান, যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেন। এমনকি বহু ভিটেমাটিহীন মানুষকে তিনি নিজের জমি পর্যন্ত ছেড়ে দিয়েছেন থাকার জন্য। ইরফানের কোন এক দূর সম্পর্কের দিদি ওই ইকবাল সাহেবের বাড়িতেই কাজ করে। ইকবাল সাহেবের নিঃস্বার্থ সাহায্যের আরও কিছু ঘটনা শুনে সত্যি অবাক হয়ে গেলাম। এই স্বার্থপরতার যুগে এমন একজন নিঃস্বার্থ মানুষও যে আছে, সেটা ভেবে সত্যিই স্বস্তি বোধ করলাম। মনে মনে ঠিক করলাম একদিন ইকবাল সাহেবের সঙ্গে দেখা করতেই হবে। এদিকে আজ ছিল স্কুলে আমার প্রথম দিন। স্কুলটি বিশাল বড় সড়ো, ঢোকার মুখেই একটি বিশাল ফাটক, তাতে খোদাই করে লেখা আছে নাসিবগঞ্জ উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠা 2010 সাল 1 জানুয়ারি। স্কুলটির পিছনে একটি বিশাল বড় খেলার মাঠ, সামনে একটি ছোটখাটো প্রাঙ্গণ, সমস্ত স্কুলটিকেই ঘিরে রেখেছে দুর্গের মতো একটি সুউচ্চ প্রাচীর। স্কুলের ঘরগুলোও দেখা গেল বেশ বড় সড়ো এবং খোলামেলা, দিব্যি আলো বাতাস খেলে। শহরের স্কুলগুলোর পায়রার খোপের মতো ঘুপছি ক্লাসরুম নয়। আজ আমার ক্লাস ছিল দুটো। সেই দুটো ক্লাস করিয়ে টিফিন পিরিয়ডের সময় বেশ অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম স্কুলের প্রধান শিক্ষক নাজিমউদ্দিন আলী ওরফে নাজিম সাহেবের সঙ্গে। কথায় কথায় উনি জানালেন এ গ্রামে নাকি পড়াশোনার খুব একটা চল নেই, কোনো মতে টেনে টুনে মাধ্যমিক পাশ করলেই এখানকার ছেলেদেরকে কাজে ঢুকিয়ে দেওয়া হয় আর মেয়েদেরকে দিয়ে দেওয়া হয় নিকাহ। এই স্কুলটি 2010 সালে ইকবাল সাহেবের জমিতে ওনারই দানের টাকায় তৈরি। পরে স্কুলটি সরকার থেকে অনুদান প্রাপ্ত হয়। এই গ্রামের শিক্ষার বিস্তারে নাকি ইকবাল সাহেবের যথেষ্ট অবদান আছে। নাজিম সাহেব এও জানালেন যে এ গাঁয়ের ছেলে মেয়েদের কথা ভেবেই উনি আমাকে আগে ভাগে চিঠি লিখেছিলেন যাতে আমি এই গ্রামে পড়াতে আসার কথা মনস্থির করি এবং এই গাঁয়ের ছেলেমেয়েরাও যাতে একজন ভালো অঙ্কের শিক্ষক পাওয়ার থেকে বঞ্চিত না হয়। যাই হোক, নাজিম সাহেবের পর স্কুলের অন্যান্য সকল শিক্ষকদের সঙ্গে আলাপ পরিচয় ও গল্পগুজব সেরে স্কুল থেকে বেরোতে বেরোতে 5টা বেজে গেল। এখান থেকে মিনিট 15 হাঁটলেই আমার একচালার বাড়িটা পড়ে। সুতরাং আমি বেশি তাড়াহুড়ো না করে আস্তে আস্তে পা চালালাম। গ্রাম বাংলার বিকেল ভীষণই মনোমুগ্ধকর। সূর্যের রক্তিম আভা আকাশে ছড়িয়ে মাখামাখি অবস্থা। এরই মধ্যে আকাশের বুক চিরে পাখিরা উড়ে যাচ্ছে বাসার দিকে। গ্রাম্য চাষিরাও ক্ষেতের কাজ সেরে বাড়ির পথে যাবো যাবো করছে। কোথাও আবার গ্রাম্য বালকরা চোর পুলিশ খেলতে খেলতে ধপ্পা ধপ্পা বলে চেঁচিয়ে উঠছে। এসবই দেখতে দেখতে বাড়ি ফিরছি। হঠাৎ মনের মধ্যে কেমন একটা অস্বস্তি হলো। হঠাৎ কেন জানি না মনে হলো একজোড়া চোখ যেন আমায় বহুক্ষণ ধরে লক্ষ্য করছে। পিছন ফিরে এদিক ওদিক ভালো করে তাকাতেই যা দেখলাম তাতে হঠাৎ করে বুকের ভেতরটা যেন ধক করে উঠল। কালো ঘোড়াটা, সেদিনকার সেই প্রকাণ্ড কালো ঘোড়াটা এই মুহূর্তে আমার থেকে প্রায় 20 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে। কি অদ্ভুত, এই বিকেল বেলাতেও জন্তুটার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। ওটা যেন এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকেই। তাহলে কি এতটা রাস্তা ঘোড়াটা আমার পিছন পিছনই আসছে? কথাটা ভাবতেই সারা শরীরে কেমন একটা শিহরণ খেলে গেল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, হন হন করে হাঁটা লাগালাম বাড়ির দিকে। মাঝে মাঝে আর চোখে পিছনে তাকিয়ে যা দেখলাম তাতে হাঁটার গতি উত্তরোত্তর বাড়তেই লাগলো। আমার ধারণা খুব একটা ভুল নয়, ঘোড়াটা আমার পিছন পিছনই আসছে, আমার পিছন পিছনই। হন্তদন্ত হয়ে হাঁটতে হাঁটতে কোনো মতে বাড়ি পৌঁছেই দড়াম করে দরজাটা বন্ধ করে দিলাম। ইরফান ঘরেই ছিল। আমায় এমন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে দেখে প্রায় ছুটে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে দাদাবাবু, এমন হাঁপাচ্ছেন কেন? যা আগে এক গ্লাস জল নিয়ে আয়, তারপর বলছি। ইরফানের হাত থেকে জলের গ্লাসটা নিয়ে প্রায় এক ঠোকে সমস্ত জলটা খেয়ে ফেললাম। তারপর গ্লাসটা ওর হাতে দিয়ে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলাম,
আচ্ছা ইরফান, তোদের গ্রামের ওই কালো ঘোড়াটা কার রে? এমন ছেড়ে রেখে দেয় কেন ওটাকে? কালো ঘোড়া? কোন কালো ঘোড়া? আরে একটা কুচকুচে কালো ঘোড়া, বেশ বড় সড়ো, চোখ দুটো আগুনের মতো জ্বলে সব সময়। যেদিন গ্রামে ঢুকেছি সেদিনও দেখেছি, আজকেও দেখলাম, আমার পিছন পিছন আসছিল। ওহ, এমন ভয়ঙ্কর দেখতে যে এক মুহূর্তের জন্য মনে হলো যেন তাড়া করবে। আমার কথা শুনেই ইরফানের হাত থেকে জলের গ্লাসটা মাটিতে পড়ে গেল। আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম একটা অনির্বচনীয় আতঙ্কের ছাপ ক্রমশ ওর সারা মুখে ছড়িয়ে পড়ছে। প্রচণ্ড ভয় পেলে মানুষ যেমন কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়, তেমনই কিছুক্ষণ প্রায় নিস্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে থেকে ইরফান পাগলের মতো চিৎকার করে উঠল, কালো ঘোড়া! ওয়াইজিনের কালো ঘোড়া! ইনশাল্লাহ আপনি কি দেখছেন দাদাবাবু? ওয়াইজিনের কালো ঘোড়া আপনার পিছু ধরেছে। হে আল্লাহ, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। আমায় মাফ করে দেন দাদাবাবু, আপনার কোনো কাম আমি করতে পারবো না, আমায় মাফ করেন। আরে কি হয়েছে ইরফান, তুই এমন ব্যবহার করছিস কেন? আরে ঘোর বিপদ দাদাবাবু, ঘোর বিপদ। ও ঘোড়া যে দেখে তার বিপদ, যারা তার সঙ্গে থাকে তাদের বিপদ। আমায় মাফ করে দেন দাদাবাবু, আমি আপনার কোনো কাম করতে পারবো না, আমায় মাফ করে দেন, মাফ করে দেন। হে আল্লাহ, এবার কি হইব, এবার কি হইব? ওয়াইজনের কালো ঘোড়া আবার দেখা দিচ্ছে আমার। আল্লাহ রক্ষা করো, রক্ষা করো আল্লাহ। কথাগুলো বলতে বলতেই প্রায় উন্মাদের মতো ঘরের দরজা খুলে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে গেল ইরফান। সমস্ত ঘটনার আকস্মিকতায় আমি কিছুক্ষণ হতবাক হয়ে খোলা দরজাটার দিকে তাকিয়ে বসে রইলাম। সামান্য একটা কালো ঘোড়ার প্রসঙ্গে ইরফান এমন অদ্ভুত ব্যবহার করলো কেন? আর ওয়াইজিনটাই বা কে? তার কালো ঘোড়া দেখলে বিপদই বা হবে কেন? একরাশ প্রশ্ন যেন আমার মাথার মধ্যে কুণ্ডলি পাকিয়ে উঠতে লাগলো ক্রমশ। আমি সামনের খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম বাইরের সুন্দর বিকেলের পরিবেশটা অচিরেই কখন যেন পাল্টে গেছে। এরই মধ্যে কোথা থেকে যেন রাশি রাশি কালো মেঘ এসে ঘিরে ফেলেছে সারা আকাশ। শনশন করে বইছে দামাল হাওয়া। গাছগুলোর এক নাগাড়ে মাথা নাড়ানো যেন একই সঙ্গে চিৎকার করে বলতে চাইছে একটাই কথা, সাবধান, সাবধান, ঝড় আসছে, সামনে বিশাল বড় ঝড় আসছে। কালো ঘোড়া আপনি নিজের চোখে দেখেছেন? আগে হ্যাঁ, কেন বলুন তো? আমার উত্তরে নাজিম সাহেবের মুখে একটা স্পষ্ট দুশ্চিন্তার চিহ্ন ফুটে উঠল। তিনি মনে মনে কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর ফের জিজ্ঞাসা করলেন, যেদিন এই গায়ে ঢুকলেন সেদিন থেকেই দেখছেন? হ্যাঁ, সেদিন থেকেই দেখছি একটা কুচকুচে কালো ঘোড়া। দিনের আলোতে ওর চোখ দুটো আগুনের মতো জ্বলে। কি ব্যাপার আমাকে একটু খুলে বলবেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। অবিনাশ বাবু, আপনি ষড়রিপুর কথা শুনেছেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি প্রবৃত্তি হলো মানুষের সব থেকে বড় শত্রু। বিবর্তনের এতগুলো বছর পেরিয়ে এসেও মানুষ এগুলোকে জয় করতে পারেনি। তেমনি আরও একখানা আদিম প্রবৃত্তি আছে যাকে বলা যায় সপ্তম রিপু, যা এখনো মানুষের জীবনে অন্ধকার ডেকে আনে। আর সেই সপ্তম রিপু হলো ভয়। যা কিছু অজানা, যা কিছু অনিশ্চিত, তাকেই মানুষ ভয় পায়, প্রচন্ড ভয় পায়। সে তো বুঝলাম, কিন্তু এসবের সঙ্গে কালো ঘোড়ার কি সম্পর্ক? এই গায়ের লোকেরা বহুকাল ধরে এই অপদেবতায় বিশ্বাস করে আসছে, বা বলা ভালো এই অপদেবতাকে ভয় পেয়ে আসছে। অবিনাশ বাবু, এই গায়ের লোকেরা বিশ্বাস করে ওয়াইজিন নাকি এক মারাত্মক অপদেবতা, আর তার ওই কালো ঘোড়া দেখা নাকি অশুভ লক্ষণ। ওয়াইজিনের কালো ঘোড়া একমাত্র সেই দেখে যে বড়সড় কোনো বিপদ ডেকে আনতে চলেছে, শুধু নিজের জন্য নয়, তার আশেপাশের মানুষদের জন্য। আর এই বিপদের শেষ হয় মৃত্যুর মধ্যে দিয়ে। যে দেখে তার মৃত্যু, তার সঙ্গে যারা থাকে তাদেরও মৃত্যু,
এই জন্যই গায়ে কেউ সেই কালো ঘোড়া দেখতে পেলেই তাকে এক ঘরে করে দেওয়া হয় অথবা জোরজার করে গাঁ থেকে তাড়িয়ে দেওয়া হয়। নাজিম সাহেবের কথাগুলো শুনতে শুনতে আমার মুখ হাঁ হয়ে গিয়েছিল। কোনো রকমে আমি জিজ্ঞেস করলাম, এই ওয়াইজিনের কালো ঘোড়া কি মাঝে মাঝেই দেখা যায়? শেষ ওই ঘোড়া দেখা গিয়েছিল সম্ভবত 50 বছর আগে। আমি তখন ছোট, বয়স 4 কি 5, তখনকার সেসব কথা তো আর কিছু মনে নেই। তবে একটু বড় হলে বাবার কাছে শোনা, সেবার নাকি প্রায় 15 থেকে 20 জনের রক্তাক্ত ছিন্ন ভিন্ন শরীরের বিভিন্ন অংশ ভেসে উঠেছিল গায়ের একমাত্র পুকুরের জলে। খাজাই পীরের ঘাটে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর দৃশ্য সেদিন দেখেছিল গায়ের সব কটা লোক। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? নাজিম সাহেব এবার মৃদু হাসলেন। তার চোখের ইঙ্গিত এমন যে তিনি ইতিমধ্যেই আমার প্রশ্নটা বুঝে ফেলেছেন। তিনি শান্ত স্বরেই আমায় বললেন, অবিনাশ বাবু, আপনি এটাই জিজ্ঞেস করবেন তো যে আমি এসব গল্পে বিশ্বাস করি কিনা? আগে হ্যাঁ, মানে গ্রামে গঞ্জে তো কতই এমন দেবতা অবদেবতার গল্প প্রচলিত থাকে, সবই কি সত্যি হয় নাকি? কি জানেন তো অবিনাশ বাবু, কিছু জিনিসের সত্যতা আসলে আমাদের বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভরই করে না। তারা যেমন থাকার তেমনিই থাকে। সুতরাং গ্রামগঞ্জের মানুষদের এই এত বছরের বিশ্বাসকে আপনি একেবারে কুসংস্কার বলে খাটো করে দিলেও আপনার কালো ঘোড়া দেখাটা কিন্তু মিথ্যে হয়ে যায় না। কিন্তু কোনো কিন্তু নয় অবিনাশ বাবু, আমি যা বলছি মন দিয়ে শোনেন। এ গায়ের লোকেরা ওয়াইজিনকে খোদ শয়তানের থেকেও বেশি ভয় পায়, তা আপনি মানুন চাই না মানুন। আর গ্রামগঞ্জের লোকের আদর আপ্যায়ন যেমন ভালো, তারা একবার খেপে গেলে তাদের অতিথি সৎকারও কিন্তু তেমনই ভয়ঙ্কর। আমি নিজে এসব গল্প সংস্কারে প্রাণপণে বিশ্বাসী না হলেও একেবারে অবিশ্বাসীও নই। সুতরাং আপনার ভালোর জন্যই বলছি, যা দেখেছেন বা যা ভবিষ্যতে দেখবেন তা এই গ্রামের অন্য কাউকে না বলাই ভালো। আমায় বলেছেন, ঠিক আছে, আর কাউকে খবরদার এসব নিয়ে কিছু বলবেন না। ইরফান যেমন ধরনের ছেলে, ওকে একবার বুঝিয়ে বললে ও কাউকে এসব কথা বলবে না। তবে আপনার বাড়িতে ও আবার কাজ করবে কিনা সেটা বলতে পারছি না। দেখা যাক, ও যদি না করে তাহলে সেক্ষেত্রে আবার অন্য একজনকে খুঁজতে হবে। নাজিম সাহেবের সঙ্গে আরও কিছুক্ষণ টুকটাক কথা বলে আমি উঠে পড়লাম। এরপরেই 8ম শ্রেণীর একটা ক্লাস আছে। একটু দেরি হলেই ছেলেগুলো আবার হাঙ্গামা শুরু করে দেবে। নাজিম সাহেবকে বিদায় জানিয়ে আমি যখন ওনার কেবিন থেকে বেরোতে যাব, ঠিক সেই মুহূর্তে হঠাৎ উনি আমায় পিছন থেকে ডাকলেন। তারপর অদ্ভুতভাবে জিজ্ঞেস করলেন, মানে অবিনাশ বাবু, একটা কথা জিজ্ঞাসা করতাম যদি কিছু মনে না করেন। হ্যাঁ, কি কথা বলুন। আচ্ছা, আপনি কি আগে কখনো প্রেম করেছেন? নাজিম সাহেবের এই আকস্মিক প্রশ্নে আমার মুখটা একেবারে লাল হয়ে গেল। আমি কখনো প্রেম করেছি? এ কেমন প্রশ্ন? এ প্রশ্নের অর্থই বা কি? আর আমি কখনো প্রেম করেছি কিনা এটা জেনে নাজিম সাহেবেরই বা লাভ কি? এরকম একটা অভাবনীয় ও অদ্ভুত প্রশ্ন শুনে আমি কিছুক্ষণ স্থাণুর মতো দাঁড়িয়ে থাকলাম। তারপর প্রায় কোনো মতে ঘাড় নেড়ে অত্যন্ত সংক্ষেপে উত্তর দিলাম, না। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই আর কোনো রকমের কথা না বাড়িয়ে চরম অস্বস্তি নিয়ে প্রায় কোনো মতে হন্তদন্ত হয়ে ওনার কেবিন থেকে বেরিয়ে এলাম। তারপর সোজা হাঁটা লাগালাম 8ম শ্রেণীর কক্ষের দিকে। হাঁটতে হাঁটতে হঠাৎ কি হলো কে জানে, আমি নিজের মনেই ভাবলাম, সত্যিই তো আমি কখনো প্রেম করিনি কেন? এর পরের 2 দিন কাটলো রীতিমতো ভয়ঙ্করভাবে। ইরফান নেই, সুতরাং আমার রান্নাবান্না আমাকে নিজেকেই করতে হয়েছে। কিন্তু সেই রান্না কতটা মুখে দেবার যোগ্য তা আর নাই বা বললাম। আজ সকালে শেষমেশ ঠিক করেছিলাম আজকের দিনটা কোনো রকমে মুড়ি টুড়ি খেয়ে কাটিয়ে দেব। কাল সকাল থেকে গ্রামের বাজারের কোনো একটা দোকানে গিয়ে 3 বেলা খাওয়া শুরু করব। কিন্তু যথারীতি মানুষ ভাবে এক আর হয় আর এক। এবারেও তাই হলো।
আজ স্কুল থেকে ফিরেই ঘরে ঢুকে দেখি খাটের পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে ইরফান। ওর মুখটা কোন এক ভয়ঙ্কর দুশ্চিন্তায় কালো হয়ে আছে। ঘরের বাইরে থেকে তালা দিয়ে গেলেও ইরফানের কাছে তালার একটা চাবি আগে থেকেই ছিল, সুতরাং ও ঘরে ঢুকলো কিভাবে এটা ভেবে বিশেষ অবাক হলাম না, বরং ও হঠাৎ করে ফিরে এসেছে কেন এটা নিয়ে প্রশ্ন জাগলো। আমি কিছু বলতে যাব তার আগেই ইরফান রীতিমতো আমার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে শুরু করলো। আমায় মাফ করে দেন দাদা বাবু, আমায় মাফ করে দেন, আমি কাউকে কিছু বলুম না, আমায় আমার কাজে রাখেন দাদা বাবু, দয়া করে কাজে রাখুন, আমায় আমার কাজে রাখেন। আরে আরে ওঠ ওঠ ওঠ। আমি কোনো মতে ইরফানকে আমার পা থেকে ছাড়িয়ে ওর পাশেই মেঝেতে বসে পড়লাম। বয়সের হিসেবে দেখতে গেলে ইরফান আমার ছোট ভাইয়ের মতোই হবে। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আরে দূর পাগল, এরকম কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো, কি হয়েছে? আর আমার বাড়িতে কাজ করবি, তাতে এমন কান্নাকাটির কি আছে? আমি কি তোকে তাড়িয়ে দেবো? আমার কথা শুনেও ইরফানের কান্না থামল না, বরং উত্তরোত্তর বেড়েই চলল। তবে ওর একটানা কান্নার মাঝে মাঝে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলা কথাগুলো থেকে যতটুকু উদ্ধার করতে পারলাম তার মর্মার্থ এই রকম। ইরফানের মায়ের শরীর হঠাৎ করেই খুব খারাপ করেছে, ডাক্তার বলেছে বাঁচার সম্ভাবনা বিশেষ নেই, তাও শেষ চেষ্টাটুকু করার জন্য ডাক্তারবাবু বেশ কিছু ওষুধ লিখে দিয়েছে, কিন্তু সেই ওষুধের বিস্তর দাম। সেই টাকা জোগাড় করার জন্যই ইরফান নিজের প্রাণের মায়া ত্যাগ করে ছুটতে ছুটতে এসেছে আমার কাছে। অপদেবতার আতঙ্কের থেকেও নিজের মায়ের প্রাণের দাম অনেক বেশি ওর কাছে, তাই ও আমার কাছে ফিরে এসেছে কাজ করার জন্য। পরবর্তী মাসগুলোতে ও কাজ করার বিনিময়ে যদি এখন কিছু টাকা অগ্রিম পায়, তা দিয়েই ওর মায়ের ওষুধ কিনবে। পুরো ঘটনাটা শোনা এবং বোঝার পর ইরফানের ওপর আমার রাগ, ক্ষোভ কিংবা অন্য কোনো বিরূপ মনোভাব হওয়ার বদলে কেন জানি না ভীষণ করুণা হলো। আমি সঙ্গে সঙ্গে মেঝে থেকে উঠে গিয়ে আমার মানি ব্যাগ থেকে 1000 টাকা বের করে ওর হাতে দিয়ে বললাম, এনে এই টাকাটা রাখ, মায়ের ওষুধ কিনিস। আর শোন, আমাকে দাদাবাবু বলে ডাকিস, অথচ নিজের দাদা ভাবিস না। দাদা বাবু, কি দাদাবাবু? দাদা ভাবলে এই কটা টাকা চাওয়ার জন্য এত কান্নাকাটি করতিস না। আমার হাত থেকে টাকাটা নিয়ে ইরফানের চোখে মুখে একটা অদ্ভুত সারল্য মেশা হাসি ফুটে উঠল। টাকাটা পকেটে রেখে চোখ মুছতে মুছতে বলল, দাদা বাবু, আমি আজ থেকে আপনার কেনা গোলাম হয়ে থাকলাম, আপনি সাক্ষাৎ ফারিস্তা। আবার বাজে কথা। আমি কি বললাম তোকে কানে ঢুকলো? বললাম না তুই আজ থেকে আমার ভাই? আর যদি কোনোদিন ওসব কথা মুখে শুনেছি, এক গাঁটটা দেবো। যা বালা। এই কথা শুনে ইরফান কিছুক্ষণ আমার দিকে অদ্ভুতভাবে চেয়ে থাকলো, তারপর হঠাৎ করে আমায় একটা প্রণাম করে হাসি মুখে বলল, দাদা বাবু, আজ থেকে এই ইরফান তাহলে আপনার ভাই হলো। দেখি কোন ওয়াইজিন আর তার কালো ঘোড়া আপনার কি করতে পারে। আমি যতদিন আসি আপনার কিছু হতে দেব না। তুই একদম ছেলে মানুষ। ইরফানের এই কিশোর সুলভ কথায় আমি হো হো করে হেসে ফেলেছিলাম। কলকাতা থেকে এই সুদূর গাঁয়ে এসে ভগবান নাকি আল্লাহ জানি না কার কৃপায় আমার এমন একখানা ভাই জুটে গেল যে আমার জন্য প্রাণ দিতে পর্যন্ত প্রস্তুত। হায়, বিশ্বাস আর ভালোবাসার কাছে অন্ধবিশ্বাস আর ভয়ও যে একসময় ম্লান হয়ে যায়, এই কথাটাই যদি পৃথিবীর সব মানুষ বুঝতো, তাহলে এই পৃথিবীটা কত সুন্দরই না হতো। এর পরের 1 মাস কাটলো প্রায় স্বপ্নের মতো। আমার জীবনের সবথেকে ভালো সময়গুলোকে যদি পরপর ক্রমানুসারে সাজাতে বলে, তাহলে এই একটা মাসকে আমি সবার উপরে রাখব। কেন সেটাই বলছি। ওই দিনের ওই ঘটনার পর ইরফান তো আমার প্রায় সর্বক্ষণের ছায়াসঙ্গী হয়ে গিয়েছে। এক মুহূর্তও আমাকে ছেড়ে থাকে না। শুধু রাতের বেলাগুলো মায়ের কাছে গিয়ে থাকে, আবার সকাল সকাল ফিরেও আসে। ইরফানের মা এখন মোটামুটি সুস্থ। এর মধ্যে আমি 2 দিন গিয়ে ওনার সঙ্গে দেখাও করে এসেছি। ওনার সম্ভবত যক্ষা হয়েছে, মাঝে মাঝেই কাশির সঙ্গে রক্ত উঠছে। ডাক্তার বলেছে ওষুধে কাজ হয়েছে, আপাতত কয়েক মাস চিন্তার কিছু নেই। এদিকে ওয়াইজিনের কালো ঘোড়া আমাকে প্রায় ভুলেই গিয়েছে।
এই 1 মাসে আর একবারের জন্য ওটাকে দেখিনি। আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে অন্য মানুষের জন্য বিপদ ডেকে আনা যে একেবারেই অসম্ভব, এটা বুঝেই খুব সম্ভবত সেই অপদেবতা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যাই হোক, এতে যে আমি খুব একটা কষ্ট পেয়েছি তা নয়, বরং মনে মনে একটা স্বস্তির শ্বাস ফেলেছি। এই মাসে আর একটা জিনিসও ঘটে গিয়েছে যা আমার জীবনযাত্রা একেবারে আমূল পাল্টে দিয়েছে। তবে তা বলার আগে সামান্য গৌরচন্দ্রিকার প্রয়োজন। প্রদীপ জ্বালাবার আগে সামান্য সলতে পাকানো এক্ষেত্রে একান্ত জরুরি। আমি এই অবিনাশ সান্যাল মানুষটি আজীবন একটু অদ্ভুত। আমার মনে ছোটবেলা থেকেই বিশেষ ঘোর প্যাঁচ নেই। অন্যের ক্ষতি করা, অন্যের ব্যাপারে খারাপ ভাবা, এসব আমার একেবারেই পোষায় না। যাই হোক, ছোটবেলা থেকেই অন্য সমস্ত বিষয়, বিশেষ করে পড়াশোনা ও খেলাধুলায় দুর্দান্ত হলেও একটি বিষয়ে আমি ছিলাম আজীবন কাঁচা, আর সেই বিষয়টি হলো প্রেম। আগে হ্যাঁ, ক্লাস 8-9 থেকেই আমার বন্ধুরা যখন রীতিমতো প্রেমিকা জুটিয়ে ফেলেছে, তখনও আমি অঙ্ক আর পদার্থবিদ্যায় বুঁদ হয়ে আছি। আমি ছিলাম ফার্স্ট বয়, সর্বক্ষণ পড়াশোনা করি, এই নিয়ে বন্ধুদের কাছে কম টিটকিরি অবশ্য শুনতে হয়নি। যাই হোক, স্কুল পেরিয়ে কলেজে উঠে ভেবেছিলাম অবস্থার সামান্য পরিবর্তন হবে, কিন্তু ওই বিধাতার লিখন, অত সহজে কি খণ্ডানো যায়? কলেজে উঠেও দেখা গেল আমার বাদ বাকি সহপাঠীরা প্রেয়সীর মন জয় করবার গুরুতর পাঠে মনোনিবেশ করেছে, আর আমি আটকে গেছি সেই অঙ্কে। ক্যালকুলাস, সিরিজ, সিকোয়েন্স, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, রিয়েল অ্যানালিসিস, এই সবই আমাকে টেনে নিয়ে চলেছে কোন সুদূরে। ফলে যা হওয়ার তাই হলো। গ্র্যাজুয়েশনে ইউনিভার্সিটি থেকে প্রচুর নাম্বার পেয়ে প্রথম হলাম, কিন্তু প্রেম জীবনের খাতায় থেকে গেল সেই বিশাল শূন্য। এদিকে আবার মাস্টার্স কমপ্লিট করার বছর 2-এর মধ্যেই এই চাকরিটা পেয়ে গেলাম। সুতরাং যা দাঁড়ালো তার মর্মার্থ অনেকটা এই রকম যে এই দীর্ঘ 25 বছরের জীবনে আমি একবারও কারো প্রেমে পড়িনি, এবং আমার প্রেমেও যে কেউ পড়েনি তা বলাই বাহুল্য। কিন্তু নিয়তি কোথায় কাকে কিভাবে টেনে আনে তা সত্যিই কেউ জানে না। এবার আসি আসল কথায়। এক শনিবার স্কুল থেকে বাড়ি ফিরছি, সঙ্গে ইরফানও আছে। ও স্কুলে যাওয়া ও ফেরা দুটো সময়ই আমার সঙ্গে থাকে। হঠাৎ গ্রামের একমাত্র পুকুর ধার, যেটা খাজাই পীরের নামে বিখ্যাত, সেখানে একটা দৃশ্য দেখে থমকে গেলাম। একদল কলেজ পড়ুয়া মেয়ে পুকুর ধারে একটা আম গাছ থেকে আম পাড়ার চেষ্টা করছে, এবং মাঝে মাঝেই আম পাড়ার ব্যর্থতার দরুন নিজেরাই নিজেদের মধ্যে হেসে হেসে উঠছে। মেয়েগুলো সকলেই বোরখা পরা, দেখলেই বোঝা যায় সবাই এ গায়েরই মেয়ে, কিন্তু কারোর মুখ বোরখা দিয়ে চাপা নয়। ওই মেয়েগুলোর মধ্যেই একটি মেয়ে চোখে পড়ল। ফর্সা, সুশ্রী, চোখ ও নাকের গড়ন স্বয়ং যেন ঈশ্বরের নিজের হাতে তৈরি। মেয়েটাকে দেখা মাত্রই একটা অদ্ভুত অনুভব হলো মনে, এমন একটা অনুভব যা এর আগে কখনো হয়নি। কি হলো দাদাবাবু, তখন হাগুরের মতো ওদের পাশে আছেন কেন? ইরফানের কথায় সম্বিত ফিরল। বললাম, না মানে কিছু না। আচ্ছা ইরফান, মাঝখানের ওই মেয়েটা কে রে? কোনজন? ও ওই ওইজন, ও তো ওয়াসিমা আপু, ভীষণ ভালো মেয়ে, পড়াশোনায় তুখোর। আচ্ছা, হ্যাঁ দাদাবাবু, আগের বার স্কুল থেকে ফার্স্ট হয়ে বেরিয়েছে, এখন পাশের মফস্বলের কলেজে পড়তে যায়। সেই দিন ওইখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না। ক্রমাগত একটানা মেয়েগুলোর দিকে তাকিয়ে থাকলে মেয়েগুলো অন্যরকম কিছু ভাবতে পারে, এই ভেবেই ওখান থেকে চলে এলাম। কিন্তু সেই মুখ, মুখের সেই হাসি, আর হাসির সেই সুরেলা শব্দ আমার মনের চিত্রপটে যেন আজীবন আঁকা হয়ে থেকে গেল। এরপর আরো 2-1 দিন আমি ওয়াসিমাকে দেখলাম। না, শুধু দেখলাম বলা যায় না, বলা উচিত লুকিয়ে লুকিয়ে গাছের আড়াল থেকে দেখলাম। এরপর একদিন ইরফান নিজে থেকেই আমাকে বলল, যদি অতই দেখানোর ইচ্ছা থাকে তো সামনে গিয়ে কথা কর না কেন, তাহলেই তো একটা হিল্লি হয়। কিসের হিললে? তুই না গাঁটটা খাবি, বড্ড পেকেছিস তুই। সেই দাদাবাবু, আমি পাকছি। আপনি চুপি চুপি ওয়াসিমা আপুরে দেখতে পারেন, তখন দোষ নাই, আর আমি সামনে গিয়ে কথা কইতে বললেই দোষ। কি জামানা আইলো,
যার জন্য চুরি করি সেই বলে চোর। তা সবই যখন বুঝিস তখন তুইও তো পারিস আলাপ করিয়ে দিতে। যেচে আলাপ করতে যেতে আমার কেমন একটা লাগে। লজ্জা লাগে? আরে তুই মহাফাজিল তো। তা আগে করলেই হতো। এবার আপনি খালি দেখেন এই ইরফানের কেরামতি। ইরফান ঠিক কতটা কেরামতি দেখাতে পারবে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু ওই কথোপকথনের ঠিক পরের শনিবার এই সমস্ত সন্দেহ উবে গেল। যথারীতি আমি ফিরছিলাম স্কুল থেকে দুপুরবেলা। ইরফানও আমার সাথেই ফিরছিল। হঠাৎ করে খাজাই পীরের ঘাটে এসে আমাকে দাঁড়াতে বলে ইরফান চলে গেল। আজও যথারীতি ওয়াসিমারা আমপাড়ার অভিযানে এসেছিল। দূর থেকে ওদের হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম। হায়, আমি যদি এ জন্মে মানুষ না হয়ে একটা আমি হতাম, খুব খারাপ হতো কি। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই দেখি ইরফান ওয়াসিমাকে নিয়ে হাজির। তারপর আমাকে দেখিয়ে ওয়াসিমাকে বলল, এই যে আপু, এনার কথাই বলছিলাম। ইনি হলেন অবিনাশ সান্যাল। মস্ত পড়াশোনা করেছেন, কলকাতা থেকে এখানে পড়াতে এসছেন। নসিবগঞ্জ স্কুলে অঙ্ক পড়ান, তোমার সঙ্গে আলাপ করতে চায়। জীবনের কিছু কিছু মুহূর্তে মানুষ সম্পূর্ণ হতবাক হয়ে যায়। হাজার চেষ্টা করলেও পেট থেকে কথা বের হয় না। এমনকি মানুষটিকে যদি সেই মুহূর্তে খুন করেও দেওয়া যায়, তাও বোধহয় সেই মুহূর্তে সে কিছু বলতে পারবে না। আমার হলো সেই দশা। ওয়াসিমাকে সামনে থেকে দেখে আমার মুখ থেকে কথা সরল না। আমি শুধু অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলাম। কতক্ষণ যে ওইভাবে তাকিয়েছিলাম জানি না। একসময় ওয়াসিমা নিজেই অস্বস্তি বোধ করল। তারপর মৃদু হেসে বলল, নমস্কার, আমি ওয়াসিমা খাতুন, সাইকোলজির ছাত্রী। আজ আসি? আমি মনে মনে বললাম, না যেও না, আরো কিছুক্ষণ এমনই দাঁড়িয়ে থাকো দয়া করে, তোমায় আরো কিছুক্ষণ দেখি। কিন্তু মুখ দিয়ে বেরোলো, হ্যাঁ। ব্যাস, ওয়াসিমা চলে গেল। সারা রাস্তা একটাও কথা না বলে আমি প্রায় বোবার মতো বাড়ি ফিরলাম। ইরফানও আমাকে যার পরনাই গঞ্জনা করলো। আপনার দ্বারা কিচ্ছু হবে না দাদাবাবু। আপু সামনে দাঁড়াইয়াছিল, তা মনে কথাখানা কইতে পারলেন না? সি 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 সি, আপনার লজ্জায় ডোবায় ঝাঁপ দেওয়া উচিত। কিন্তু ইরফানের কোনো কথাই যেন সেদিন আমার কানে ঢুকছিল না। কি যেন একটা ঘোরের মধ্যে আমার সারা সন্ধেটা কেটে গেল। রাতে বিছানায় শুতে না শুতেই তাড়াতাড়ি ঘুম চলে এলো চোখে, আর ঘুমের মধ্যেই এলো স্বপ্ন। সেদিন সারা রাত ধরে আমি স্বপ্ন দেখলাম। আমি আর ওয়াসিমা হাত ধরে দুজনে হেঁটে চলেছি একটা দিগন্ত বিস্তৃত মাঠের মধ্যে দিয়ে। আমি হাসছি, ও হাসছে। মাঝে মাঝেই আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলছে একটাই মাত্র কথা, নমস্কার, আমি ওয়াসিমা খাতুন, সাইকোলজির ছাত্রী। আজ আসি? এর পরেও দু চারবার ওয়াসিমার সঙ্গে সাক্ষাতে ওই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আমি বোবার মতো দাঁড়িয়ে থাকি এবং শেষমেশ ওয়াসিমা অস্বস্তি বোধ করে চলে যায়। তবে সব কিছুরই একটা শেষ থাকে, ফলে ভগবানের দয়ায় আমার নির্বাক থাকার সময়সীমাও একদিন শেষ হলো। আমি ওয়াসিমার সাথে কথা বললাম, ও আমার সাথে কথা বলল। কিন্তু কথা তো বললাম, তবে যা বললাম সেসব নিতান্তই অপ্রয়োজনীয় কথা। এতটাই অপ্রয়োজনীয় যে চরম অপছন্দের ব্যক্তির সাথেও আমরা এর থেকে বেশি প্রয়োজনীয় কথা বলে থাকি। এরপর একদিন ওয়াসিমা নিজেই বলল, আপনি কি চান বলুন তো অবিনাশ বাবু? মাঝে মধ্যেই তো ইরফানকে দিয়ে এমন তোরও ডেকে পাঠান, অথচ কথা বলার সময় এলেই এমন সব উদ্ভট কথা বলেন, মনে হয় যেন এর থেকে তো কথা না বললেই ভালো হতো। আমি যে ঠিক কি চাই ওয়াসিমা, আমি নিজেই জানি না। নিজেই যখন জানেন না তখন খামোখা ডাকবেন না। যেদিন পুরোপুরি জেনে যাবেন সেদিনই ডেকে পাঠাবেন, বুঝেছেন? ওয়াসিমা চলে গেল। আমি পড়লাম মহাবিপদে। ঠিক কি জন্য আমি ওয়াসিমার সঙ্গে বারবার দেখা করতে চাই, কথা বলতে চাই, তা কি ওয়াসিমা বোঝে না, নাকি আমার মুখ থেকে শুনতে চায়? যাই হোক, এরপরে আরো ৩-৪ দিন ইরফান যথারীতি ওয়াসিমাকে ডাকতে গেল।
কিন্তু ওয়াসিমা এলো না। ও স্পষ্ট করে জানিয়ে দিল আমার সঙ্গে কোনো রকম কথোপকথনে আর ইচ্ছুক নয়। ওয়াসিমার এই উপেক্ষা আমাকে ভিতরে ভিতরে আরো অস্থির করে তুলল যেন। আমি ঠিক করলাম আর দেরি করা ঠিক হবে না, ওয়াসিমাকে মনের কথাটা বলতেই হবে এবার। এর পরের দিন আমি আগে ভাগেই ইরফানকে একটা অজুহাত দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম। তারপর চুপটি করে দাঁড়িয়ে রইলাম সেই পুকুর পাড়ে, খাজাই পীরের ঘাটে, আম গাছটার নিচে। অপেক্ষা করতে লাগলাম ওয়াসিমার আসার। ওরা এলো, কিন্তু কি অদ্ভুত, সেদিন আর আম পাড়তে গেল না। সম্ভবত আমি দাঁড়িয়েছিলাম বলেই। পুকুর পেরিয়ে চলে যাওয়ার সময় ওয়াসিমার সঙ্গে একবার মাত্র আমার চোখাচোখি হলো। কোনো রকম ভদ্রতা তো দেখালোই না, বরং মুখ ফিরিয়ে এগিয়ে গেল বান্ধবীদের সঙ্গে। তারপর এক সময় পথের বাঁকে অদৃশ্য হয়ে গেল ছায়ার মতন। আমি সেই পথের বাঁকের দিকে বোবার মতন চোখ রেখে সেই আম গাছতলায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। ভাবলাম এই বুঝি ওয়াসিমা আসবে, কিন্তু ওয়াসিমা এলো না। দাঁড়িয়ে থাকতে থাকতে একসময় হতাশ হয়ে আমি পুকুর পাড়ে থপ করে বসে পড়লাম। কবে কোনকালে কোন এক খাজা পীর এই পুকুরের ধারে এসে বসত করেছিল, সেই থেকেই ঘাটের নাম হয়েছে খাজাই পীরের ঘাট। এই গ্রামে দুপুরবেলায় এই পুকুরের দিকটা একেবারেই শুনশান, মানুষজন প্রায় আসে না বললেই চলে। যারা পাশের মফস্বল থেকে ফেরে একমাত্র তারাই এই পথ দিয়ে যায়। আর তাছাড়া স্কুল থেকে আমার বাড়ি যেতে হলে এই রাস্তাটা দিয়ে কম সময়ে যাওয়া যায়, তাই আমিও এই রাস্তা দিয়েই আসি। যদিও এই রাস্তা দিয়ে যাওয়া আসার সেটাই একমাত্র কারণ না। নিন, এবার কি বলবেন তাড়াতাড়ি বলুন। হঠাৎ একটা নারী কণ্ঠে চমকে উঠলাম। পিছন ফিরে দেখি ওয়াসিমা দাঁড়িয়ে আছে। ওয়াসিমা ফিরে এসছে শুধু আমার সঙ্গে কথা বলার জন্য। সেই মুহূর্তে আমার কি হলো আমি জানি না। মনে হলো আমার মনের থেকে সমস্ত দ্বিধা কেটে যাচ্ছে, সমস্ত অন্ধকার দূর হয়ে যাচ্ছে। আমি আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। তারপর ওর হাত দুটো ধরে বললাম, ওয়াসিমা, আমি তোমাকে ভালোবাসি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই। আমার কথায় ওয়াসিমা মৃদু হাসল, তারপর বলল, যাক, এতদিনে শেষমেশ বলতে পারলেন। আমি তো ভাবলাম আপনি আর কোনোদিন বলেই উঠতে পারবেন না। তুমি ওয়াসিমা, তুমি পছন্দ করো না আমায়? অপছন্দই যদি করতাম তাহলে কি আপনার কথা শুনতে ফিরে আসতাম আবার? ওয়াসিমার উত্তরে আমার বুকের উপর থেকে একটা পাথর নেমে গেল যেন। আমি ওর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, ওহ, বিশ্বাস করো ওয়াসিমা, আমি ভেবেছিলাম তুমি আর কখনো আমার সাথে কথাই বলবে না। আচ্ছা হয়েছে, এবার হাতটা ছাড়ুন, কেউ চলে আসবে। আমি আজ আর দাঁড়াতে পারবো না। হ্যাঁ, বান্ধবীদের অজুহাত দিয়ে এসেছে, ওরা আমার জন্য এখনো দাঁড়িয়ে আছে। শুনুন, প্রতি শনিবার এই পুকুরের কাছে এসেই দাঁড়াবেন, দেখা হবে। এই বলে ওয়াসিমা চলে গেল। দেখা হবে, প্রতি শনিবার দেখা হবে। এই কথাটা ভাবতেই সারা শরীরে একটা উত্তেজনা অনুভব করলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে, যেই মাত্র পুকুর ঘাট থেকে বাড়ির পথে পা বাড়িয়েছি, হঠাৎ একটা শব্দে আমার বুকের ভিতরটা আতঙ্কে যেন একেবারে হিম হয়ে গেল। আমি শুনলাম আমার ঠিক পিছনে প্রায় 4-5 হাত দূরত্বে একটা ঘোড়া প্রচণ্ড জোরে ডেকে উঠল।